আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল ক্যাশ ম্যানেজমেন্ট বা আন্তর্জাতিক নগদ ব্যবস্থাপনা এই চ্যাপ্টারের উপর আমি আজকে প্রথম লাইভ ক্লাস নিব। তো প্রথমেই আমরা এই চ্যাপ্টারের ম্যাথ করার জন্য কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো সম্পর্কে জানবো। দেন আমরা শীটের 1 থেকে অঙ্ক করে স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 4টা ফর্মুলা দেখতে পাচ্ছি। আমাদের 1 নাম্বার যে ফর্মুলাটা আছে, এখানে বলা হয়েছে এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড। ইফেক্টিভ ইল্ড এর বাংলা অর্থ হচ্ছে কার্যকরী আয়। তো যখন এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড বা প্রত্যাশিত কার্যকরী আয় বের করতে বলবে, তখন আমরা ইআর বের করব। ইআর বের করার সূত্র হচ্ছে 1+IF ইন্টু 1+EEF -1। এখানে আইএফ দিয়ে কি বোঝানো হয় আমি লিখে দিয়েছি। আইএফ মানে হচ্ছে ফরেন ইন্টারেস্ট রেট, আর ইইএফ দিয়ে বোঝায় এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি। এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি বলতে আসলে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় ভবিষ্যতে একটি বিদেশি মুদ্রার মান কতটা বাড়তে পারে বা কমতে পারে, সেটাই হচ্ছে এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি। হ্যাঁ, যেমন এইখানে বলেছে যে অস্ট্রেলিয়ান ডলার ইজ এক্সপেক্টেড টু অ্যাপ্রিসিয়েট বাই 8% ওভার দ্য নেক্সট ইয়ার এগেইনস্ট দ্য ইউএস ডলার। ইউএস ডলারের তুলনায় অস্ট্রেলিয়ান ডলার আগামী বছর 8% বাড়তে পারে। এই যে 8% বাড়তে পারে, এটি হচ্ছে ইইএফ। হ্যাঁ, অর্থাৎ ভবিষ্যতে একটি বিদেশি মুদ্রার মান কতটা বাড়তে পারে বা কমতে পারে, সেটি হচ্ছে এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি, যাকে আমরা ইইএফ বলি। এখানে অ্যাপ্রিসিয়েট আছে, অনেক সময় ডেপ্রিসিয়েটও থাকে। তো বিদেশি মুদ্রার মান অ্যাপ্রিসিয়েট হোক বা ডেপ্রিসিয়েট হোক, যত পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট হবে বা যত পার্সেন্ট ডেপ্রিসিয়েট হবে, সেটাকে আমরা এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি বলবো। যদি অঙ্কের মধ্যে এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি না থাকে, সেই ক্ষেত্রে আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করে ইইএফ বের করতে পারবো। সূত্রটা হচ্ছে ফরওয়ার্ড রেট মাইনাস স্পট রেট ডিভাইড বাই স্পট রেট। হ্যাঁ, এই যে এফ জিরো দিয়ে বোঝায় ফরওয়ার্ড রেট, S0 দিয়ে বোঝায় স্পট রেট। তো আমরা ফরওয়ার্ড রেট থেকে স্পট রেট বিয়োগ করে উক্ত বিয়োগফলকে যদি স্পট রেট দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি পেয়ে যাব। তো যদি প্রশ্নের মধ্যে ফরেন ইন্টারেস্ট রেট দেওয়া থাকে, তারপর এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড আমরা জাস্ট সরাসরি সূত্রের মধ্যে মান বসাই দিলেই পেয়ে যাব। অনেক সময় কি হয় যে ইইএফ এর মানটা থাকে না, তখন আমরা সেকেন্ড সূত্র প্রয়োগ করে ইইএফটা বের করব। দেন আমরা সূত্রের মধ্যে মান বসাই দিলেই আমাদের এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড এই সূত্রের অ্যান্সার কত সেটা আমরা জানতে পারবো। আর আরেকটা কথা বলে রাখি, এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড আর হচ্ছে এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট, দুইটার কিন্তু একই সূত্র, বাট কনসেপ্ট একটু ভিন্ন। হ্যাঁ, এই যে তোমরা 3 নম্বর সূত্রের মধ্যে দেখতে পাবা ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট। এই যে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট এই কথাটা যে বলছি, আমরা আজকের অঙ্কই সমাধান করব। ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট বের করতে বলবে, তখন আমরা এই সূত্রটাই বসাবো। কেন আমরা হচ্ছে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট বললেও আমরা এই সূত্রটা দিয়ে কেন সমাধান করি? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, যখন বিনিয়োগকারীর পারপাসে আমরা চিন্তা করি, তখন ইআর এর ফুল নেমটা হয় এরকম এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড। আর যখন আমরা ঋণ গ্রহীতার পারপাসে চিন্তা করি, তখন এই নামটা ইউজ করা হয় ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট। তখন কিন্তু ইআর সমান সূত্র একই হবে। ঠিক আছে, শুধুমাত্র বিনিয়োগকারীর পারপাসে চিন্তা করলে ইআর এর ফুল নেমটা হবে এক্সপেক্টেড ফাইন্যান্সিং রেট, আর যদি ঋণ গ্রহীতার পারপাসে চিন্তা করি, তখন ইআর এর ফুল নেম হবে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট বা এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট। ঠিক আছে, দুইটার কিন্তু একই সূত্র, বাট কনসেপ্টটা ভিন্ন। হ্যাঁ, যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড অন এ 1 year ডিপোজিট ইন অস্ট্রেলিয়া বাই এ ইউএস ফার্ম। হ্যাঁ, যদি ইউএস ফার্ম অস্ট্রেলিয়াতে 1 বছরের জন্য ডিপোজিট করে, এই যে ডিপোজিট কথাটা বলছে, ডিপোজিট বা বিনিয়োগ করে এরকম কথা যখন বলবে, তখন এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড এই কথাটা ইউজ করা হয়। হ্যাঁ, আর যখন ব্রো কথাটা বলবে, হ্যাঁ, তখন কিন্তু আমরা এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট কথাটা দেখতে পাবো। বাট দুইটার কিন্তু একই সূত্র, কনসেপ্টটা ভিন্ন। হ্যাঁ, অনেকে মনে করে যে দুইটা মনে হয় একই জিনিস। একই সূত্র, বাট কনসেপ্টটা কিন্তু ভিন্ন, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আসো আমরা 3 নম্বর ফর্মুলা নিয়ে একটু আলোচনা করি। এক্সপেক্টেড ভ্যালু অফ ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট। ইফেক্টিভ ফাইন্যান্সিং রেটের এক্সপেক্টেড ভ্যালু বা ইফেক্টিভ ফাইন্যান্সিং রেটের গড় যদি বের করতে বলে, তখন আমরা আরপি বের করব। আরপি বের করার সূত্র হচ্ছে ডাব্লিউ এ এক্স বার এ প্লাস ডাব্লিউ বি এক্স বার বি। এই সূত্রের মধ্যে আমরা মান বসাইলে আরপি বা এক্সপেক্টেড ফাইন্যান্সিং রেটের এক্সপেক্টেড ভ্যালু বা গড় ভ্যালু আমরা জানতে পারবো। আচ্ছা, এরপর আমাদের 4 নম্বর যে ফর্মুলাটা আছে পোর্টফোলিও বিটা। পোর্টফোলিও বিটা যখন বের করতে বলবে, আমরা বিটা পি বের করব। বিটা পি বের করার সূত্রটা হচ্ছে সামেশন ডাব্লিউ আই বেটা আই।
এই সূত্রটাকে ভাঙলে পাওয়া যায় ডাব্লিউ এ বেটা এ প্লাস ডাব্লিউ বি বেটা বি প্লাস ডাব্লিউ সি বেটা সি প্লাস ডট ডট ডট। অর্থাৎ আমাদের অঙ্কের মধ্যে যদি চলক দুইটা থাকে সেক্ষেত্রে আমরা ডাব্লিউ এ বেটা এ প্লাস ডাব্লিউ বি বেটা বি এই পর্যন্ত লিখব। যদি চলক তিনটা থাকে তখন ডাব্লিউ এ বেটা এ প্লাস ডাব্লিউ বি বেটা বি প্লাস ডাব্লিউ সি বেটা সি, হ্যাঁ, এরকম তিনবার লিখতে হবে। অর্থাৎ সূত্রের মধ্যে যে আই আছে, আয়ের পরিবর্তে একবার এ বসাইতে হবে, তারপরে প্লাস আয়ের পরিবর্তে বি বসাইতে হবে, তারপরে প্লাস আয়ের পরিবর্তে সি বসাইতে হবে। হ্যাঁ, যদি অঙ্কের মধ্যে চলক চারটা থাকে তখন প্লাসের পর আমরা আয়ের পরিবর্তে ডি বসাবো, ডাব্লিউ ডি বেটা ডি। এইভাবে সূত্রটাকে এক্সপান্ড করতে হবে। সেটা অঙ্ক দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কি ডাব্লিউ এ বেটা এ প্লাস ডাব্লিউ বি বেটা বি এই পর্যন্ত লিখবো নাকি সি পর্যন্ত লিখবো নাকি ডি পর্যন্ত লিখবো, এটা অঙ্ক দেখে বুঝতে হবে। তো এখানে যে চারটা সূত্র পড়াইছি এই চারটা সূত্র তোমরা ভালোভাবে মনে রাখবা। আমি শীটের 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বর যে অঙ্কটা আছে, 1 নম্বর অঙ্কে বলা হয়েছে অ্যাজিউম দ্যাট, ধরে নাও দ্য অস্ট্রেলিয়ান 1 ইয়ার ইন্টারেস্ট রেট ইজ 14%। ধরে নাও অস্ট্রেলিয়াতে 1 বছরের জন্য সুদের হার 14%। Also assume that the Australian dollar is expected to appreciate by 8% over the next year against the US dollar. আরও ধরে নাও ইউএস ডলারের তুলনায় আগামী বছর অস্ট্রেলিয়ান ডলারের মান 8% বৃদ্ধি পাবে। What is the expected effective yield on a 1 year deposit in Australia by a US firm? যদি ইউএস ফার্ম অস্ট্রেলিয়াতে 1 বছরের জন্য ডিপোজিট করে তাহলে এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড বা ইআর কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো অঙ্কের মধ্যে যা যা তথ্য আছে সেগুলো আমরা গিভেন দিয়ে লিখে ফেলি। আমাদের এখানে অস্ট্রেলিয়ান 1 ইয়ার ইন্টারেস্ট রেট দেওয়া আছে 14%। এটা হচ্ছে ফরেন ইন্টারেস্ট রেট, কারণ ইউএস কারেন্সিটাকে আমরা হোম কারেন্সি ধরবো, আর ইউএস কারেন্সি বাদে অন্য দেশের যে মুদ্রা থাকবে সেটাকে আমরা ফরেন কারেন্সি ধরবো। তো অস্ট্রেলিয়ান ইন্টারেস্ট রেট দেওয়া আছে 14%, এটা হচ্ছে ফরেন ইন্টারেস্ট রেট। আমরা গিভেন দিয়ে লিখবো ফরেন ইন্টারেস্ট রেট আইএফ এর মান হচ্ছে 14%। 100 দিয়ে ভাগ করলে আমরা লিখবো অর 0.14। এরপর প্রশ্নের মধ্যে বলা ছিল যে অস্ট্রেলিয়ান ডলার অ্যাপ্রিসিয়েট বাই 8% ওভার দ্য নেক্সট ইয়ার এগেনস্ট ইউএস ডলার। ইউএস ডলারের তুলনায় অস্ট্রেলিয়ান ডলার আগামী বছর 8% বাড়তে পারে। তো এই যে 8% বাড়তে পারে এটা হচ্ছে ইইএফ এর মান, হ্যাঁ, যার ফুল ফর্ম হচ্ছে এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি, সংক্ষেপে ইইএফ, যার মান হচ্ছে 8%, অথবা দিয়ে আমরা লিখবো 0.08। এরপর আমাদের প্রশ্নের মধ্যে আর কিছু নাই, বের করতে বলছে এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড। আমরা লিখবো এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড ইআর সমান হোয়াট, উই নো দিয়ে আমরা ইআর এর সূত্র বসাবো। তো ইআর এর সূত্রটা হচ্ছে এরকম, ইআর এর সূত্র হচ্ছে 1 প্লাস আইএফ ইন্টু 1 প্লাস ইইএফ মাইনাস 1। আমরা এই সূত্রটা বসাবো। উই নো দিয়ে আমরা ইআর এর সূত্র বসে দিলাম 1 প্লাস আইএফ ইন্টু 1 প্লাস ইইএফ মাইনাস 1। এখন মান বসে দিতে হবে। আইএফ এর মান হচ্ছে 0.14, এই যে 0.14 বসাইলাম। ইইএফ এর মান হচ্ছে 0.08, এই যে এখানে 0.08 বসাইলাম। তারপর -1 লিখলাম। এখন ক্যালকুলেশন যদি আমরা করি, ঠিক আছে, এই অংশটুকু যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট গুণ করলে আসে 1.2312, আর -1 এর -1 রাখলাম। তো 1.2312 থেকে -1 অর্থাৎ 1 বিয়োগ করলে আমাদের রেজাল্ট আসে 0.2312। 100 দিয়ে মনে মনে গুণ করব অথবা দিয়ে লিখবো 23.12%। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করছি 1 নম্বর অঙ্ক সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি শীটের 2 নম্বর অঙ্কে। ওকে, স্ক্রিনে আমরা 2 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে অ্যাজিউম দ্যাট 1 year ফরওয়ার্ড রেট ইজ ইউজড অ্যাজ দ্য ফোরকাস্ট অব দ্য ফিউচার স্পট রেট। ধরে নাও 1 year ফরওয়ার্ড রেট ভবিষ্যতের স্পট রেট হিসেবে ব্যবহৃত হবে। ফরওয়ার্ড রেট বলতে আমরা একটা ফিক্সড রেটকে বুঝি, যেই ফিক্সড রেটে ভবিষ্যতে মুদ্রা বিনিময় হয়। তো এখানে বলা হয়েছে 1 year ফরওয়ার্ড রেট ভবিষ্যতের স্পট রেট হিসেবে ব্যবহৃত হবে। দ্য মালয়েশিয়ান রিঙ্গিত স্পট রেট ইজ $0.22। আচ্ছা, এখানে আমাদের স্পট রেট দেওয়া আছে 0.22, হোয়াইল ইটস 1 year ফরওয়ার্ড রেট ইজ $0.20, আর ফরওয়ার্ড রেট দেওয়া আছে 0.20। এই যে আমাদের অঙ্কের মধ্যে স্পট রেট ফরওয়ার্ড রেট দেওয়া আছে, এটা কেন দেওয়া আছে? কারণ আমাদের অঙ্কের মধ্যে ইইএফ এই মানটা নাই। আমরা ইইএফ সূত্র দিয়ে বের করে নিব, ঠিক আছে। ফরওয়ার্ড রেট থেকে স্পট রেট বিয়োগ করব, আবার স্পট রেট দিয়ে ভাগ করব, তাহলে ইইএফ এর মানটা চলে আসবে। দ্য মালয়েশিয়ান 1 year ইন্টারেস্ট রেট ইজ 11%। মালয়েশিয়াতে 1 বছরের জন্য সুদের হার হচ্ছে 11%। এটা হচ্ছে ফরেন ইন্টারেস্ট রেট, যাকে আমরা আইএফ দ্বারা প্রকাশ করব। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড
অন এ 1 year ডিপোজিট ইন মালয়েশিয়া বাই এ ইউএস ফার্ম। যদি ইউএস ফার্ম মালয়েশিয়াতে 1 বছরের জন্য ডিপোজিট করে তাহলে এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড বা ইআর কত সেটা তোমাকে বের করতে বলছে। তো প্রশ্নে যা যা আছে সেগুলো আমরা গিভেন দিয়ে লিখবো। আমরা প্রথমে লিখবো গিভেন দেওয়া আছে। আমাদের অঙ্কে শুরুতেই বলা ছিল স্পট রেট হচ্ছে $0.22। আমরা লিখবো স্পট রেট S0 সমান হচ্ছে $0.22। তারপর 1 year ফরওয়ার্ড রেট দেওয়া ছিল 0.20। আমরা লিখবো যে ফরওয়ার্ড রেট F0 $0.20। তারপর মালয়েশিয়াতে 1 বছরের ইন্টারেস্ট রেট হচ্ছে 11%। এটা হচ্ছে ফরেন ইন্টারেস্ট রেট, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইএফ। আমরা লিখবো যে ফরেন ইন্টারেস্ট রেট আইএফ এর মান হচ্ছে 11% অর 0.11। এরপর আমাদের বের করতে বলছে এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড ইআর বের করতে বলছে। আমরা লিখবো এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড ইআর সমান হোয়াট। এখন ইআর যদি বের করতে চাই আমাদের প্রথমে ইইএফ বের করতে হবে। ঠিক আছে, ইইএফ ছাড়া আমরা কিন্তু ইআর বের করতে পারবো না। আমাদের কাছে আইএফ আছে, ফরেন ইন্টারেস্ট রেট আইএফটা আছে, কিন্তু ইইএফ নাই। তো আমরা লিখবো যে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি, কমা দিয়ে লিখবো ইইএফ। ইইএফ প্রথমত ক্যালকুলেট করব। হ্যাঁ, উইনো দিয়ে আমরা ইইএফ এর সূত্র বসাই দিব F0 মাইনাস S0 ডিভাইড বাই S0, অর্থাৎ ফরওয়ার্ড রেট মাইনাস স্পট রেট ডিভাইড বাই স্পট রেট। তো ফরওয়ার্ড রেট কত? 0.20, এই যে 0.20 বসাইলাম, মাইনাস স্পট রেট কত? স্পট রেট 0.22 বসাইলাম এবং ভাগ করব স্পট রেট দিয়ে। স্পট রেট 0.22, এই যে 0.22 লিখলাম। তো উপরের বিয়োগফলকে 0.22 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসে মাইনাস 0.0909। তা আমরা ইইএফ বের করে ফেলছি। হ্যাঁ, এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি বা ইইএফ বের করে ফেলছি। প্রশ্নে আইএফ দেওয়া ছিল, এখন কিন্তু ইআর বের করা যাবে। আমরা লিখব যে নাও উই নো, হ্যাঁ, বা নাও ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড, কমা দিয়ে লিখবো ইআর। উই নো দিয়ে আমরা ইআর এর সূত্র বসাই দিব, দেন মান বসাবো, আমাদের রেজাল্ট চলে আসবে 0.91%। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো আমাদের এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড বের করতে বলছে, আমরা এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড বা ইআর বের করেছি 0.91%। আশা করছি 2 নম্বর অঙ্ক বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, অর্থাৎ 3 নম্বর অঙ্কে। ওকে, স্ক্রিন আমরা 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে পিকিউআর কোম্পানি রিভিউস দ্য ফলোয়িং কোটেশনস। পিকিউআর কোম্পানি কিছু তথ্য নিচে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 1 year ইউএস ইন্টারেস্ট রেট দেওয়া আছে 6%। তো ইউএস ইন্টারেস্ট রেট এটা হচ্ছে হোম ইন্টারেস্ট রেট, যাকে আমরা আইএইচ দ্বারা প্রকাশ করব। আমরা এই যে গিভেনটা লিখে ফেলি যে হোম ইন্টারেস্ট রেট আইএইচ এর মান হচ্ছে 6%, এই যে 6% অথবা 0.06 লিখলাম। তারপর 1 year অস্ট্রেলিয়ান ইন্টারেস্ট রেট, অস্ট্রেলিয়ান ইন্টারেস্ট রেট মানে হচ্ছে ফরেন ইন্টারেস্ট রেট, যাকে আমরা আইএফ দ্বারা প্রকাশ করব। আইএফ এর মান হচ্ছে 9%। আমরা লিখবো যে ফরেন ইন্টারেস্ট রেট আইএফ এর মান হচ্ছে 9% অর 0.09। তারপর স্পট রেট দেওয়া আছে $0.65। আমরা লিখবো স্পট রেট S0 হচ্ছে $0.65। তারপর 1 year ফরওয়ার্ড রেট দেওয়া আছে $0.63। আমরা লিখবো যে ফরওয়ার্ড রেট F0 হচ্ছে $0.63। তারপর বলা আছে অ্যামাউন্ট অফ এক্সেস ফান্ডস অ্যাভেলেবেল অ্যাট ইউএস ফার্ম $4 লাখ, মানে ইউএস ফার্মের কাছে $4 লাখ ফান্ড অ্যাভেলেবেল আছে। তো এই $4 লাখ কোনো কাজ নাই, আমাদেরকে বের করতে বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে হবে এক্সপেক্টেড ইল্ড ইন দিস সিচুয়েশন। এই সিচুয়েশনে এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড বের করতে বলছে। ইফেক্টিভ ইল্ড মানে হচ্ছে ইআর বের করতে হবে। তো আমরা লিখবো যে ইফেক্টিভ ইল্ড বা এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড ইআর সমান হোয়াট। এখন ইআর বের করতে গেলে আমাদের আইএফ লাগবে আর ইইএফ লাগবে। ঠিক আছে, আইএফ লাগবে আর কি লাগবে? ইইএফ লাগবে। তো আমরা প্রথমে ইইএফটা বের করে নিব। লিখবো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি, কমা দিয়ে লিখবো ইইএফ। উই নো দিয়ে আমরা ইইএফ এর সূত্র বসাবো, দেন মান বসাবো, আমাদের রেজাল্ট আসবে মাইনাস 0.0308। যেহেতু ইইএফ বের করেছি আর আইএফ এর মান প্রশ্নে দেওয়া আছে, এখন কিন্তু আমরা ইআর বের করতে পারবো। তো লিখবো যে নাও ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড, কমা দিয়ে লিখবো ইআর। উইনো দিয়ে আমরা ইআর এর সূত্র বসাই দিব, দেন মান বসাবো, আমাদের রেজাল্ট চলে আসবে 5.64%। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো 1, 2, 3 অলমোস্ট একই রকম অঙ্ক ছিল। আমরা শীটের 4 নম্বর অঙ্কে যাচ্ছি এখন। ওকে, স্ক্রিনে আমরা 4 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে দ্য স্পট রেট অফ দ্য অস্ট্রেলিয়ান ডলার ইজ 0.62।
আচ্ছা, বলছে অস্ট্রেলিয়ান ডলারের স্পট রেট হচ্ছে 0.62। স্পট রেট আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমরা গিভেন দিয়ে স্পট রেট এস জিরোর মান লিখে রাখলাম $0.62। দ্য 1 year ফরওয়ার্ড রেট অফ অস্ট্রেলিয়ান ডলার ইজ $0.60। আচ্ছা, ফরওয়ার্ড রেট দেওয়া আছে $0.60, আমরা লিখবো ফরওয়ার্ড রেট $0.60। এরপর বলা আছে দ্য অস্ট্রেলিয়ান 1 year রেট ইজ 9%। আচ্ছা, অস্ট্রেলিয়াতে 1 বছরের জন্য সুদের হার 9%। এটা হচ্ছে ফরেন ইন্টারেস্ট রেট, আমরা লিখবো ফরেন ইন্টারেস্ট রেট আইএফ 9% অথবা 0.09। অ্যাজিউম দ্যাট, ধরে নাও, দ্য ফরওয়ার্ড রেট ইজ ইউজ টু ফোরকাস্ট দ্য ফিউচার স্পট রেট। ধরে নাও ফরওয়ার্ড রেট ভবিষ্যতের স্পট রেট হিসেবে ব্যবহৃত হবে। ডিটারমাইন দ্য এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট ফর এ ইউএস ফার্ম দ্যাট বোরোজ অস্ট্রেলিয়ান ডলার্স টু ফাইন্যান্স ইটস ইউএস বিজনেস। ধরে নাও ইউএস ফার্ম অস্ট্রেলিয়ান ডলার ঋণ করবে। কেন ঋণ করবে? তাদের ইউএস বিজনেসে বিনিয়োগ করার জন্য। এই যে অস্ট্রেলিয়ান ডলার ঋণ করবে, এই জন্যই কিন্তু নামটা ব্যবহৃত হয়েছে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট। কিন্তু সূত্র কিন্তু আগের মতোই থাকবে, ইআর এর যে সূত্র ওই সূত্রই থাকবে। হ্যাঁ, কিন্তু যখন ইউএস ফার্ম অস্ট্রেলিয়ান ডলার বা অন্য দেশের কারেন্সি ঋণ করবে, তখন কিন্তু ইআর এর নাম হবে এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট। হ্যাঁ, বাট সূত্র কিন্তু আগের মতোই থাকবে। তো আমরা ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট বের করতে গেলেও ইআর এর জন্য যেই এলিমেন্টসগুলো লাগে, যেমন আইএফ লাগে, ইএফ লাগে, ওই দুইটা এলিমেন্ট কিন্তু আমরা যদি প্রশ্নে না পাই বের করে নিব। তারপর সূত্র দিয়ে এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট বের করব। তো আমরা লিখবো যে এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট ইআর সমান হোয়াট। এখন ইআর বের করতে গেলে আমাকে দুইটা এলিমেন্ট লাগে। হ্যাঁ, দুইটা এলিমেন্ট লাগে, একটা হচ্ছে আইএফ আর একটা হচ্ছে ইএফ। এখন ইএফ এটা আমাদের কাছে নাই। আমরা লিখবো যে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি, কমা দিয়ে লিখবো ইএফ। ইএফ ইএফ এটা আমরা প্রথমে বের করব। উই নো দিয়ে আমরা ইএফ এর সূত্র বসাই দিব, তারপর মান বসাই দিব, আমাদের রেজাল্ট আসবে -0.0323। ঠিক আছে, এই মানটা আসবে। এখন কিন্তু আমরা চাইলে ইআর বের করতে পারবো। লিখবো যে নাও ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট, কমা দিয়ে লিখবো ইআর। উই নো দিয়ে আমরা ইআর এর অরিজিনাল সূত্রটাই বসাবো, দেন আমরা মান বসাবো, আমাদের রেজাল্ট চলে আসবে 5.48%। এটি হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড বের করতে বলুক আর এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট বের করতে বলুক, সূত্র কিন্তু একটাই, বাট কনসেপ্টটা ভিন্ন। যখন আমরা হচ্ছে ঋণ করব তখন নামটা হয় এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট, আর যখন আমরা হচ্ছে ডিপোজিট করব তখন হচ্ছে এক্সপেক্টেড ইফেক্টিভ ইল্ড, এই নামটা ব্যবহৃত হয়। জাস্ট এতটুকু ডিফারেন্স, বাট সূত্র কিন্তু সেমই থাকবে। আশা করছি 4 নম্বর অঙ্ক বুঝতে পেরেছো। 4-এর পর আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। আজকে আরো 2টা অঙ্ক শিখবো, 5 এবং 6। আমি 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে অ্যাজুম দ্যাট, ধরে নাও আবদুল্লাহ ইন কর্পোরেশন নিডস $3 million ফর 1 year পিরিয়ড। ধরে নাও আবদুল্লাহ ইন কর্পোরেশনের 1 বছরের জন্য $3 million প্রয়োজন। 1 মিলিয়ন মানে 10 লাখ, 3 মিলিয়ন মানে 30 লাখ। তাহলে $30 লাখ আবদুল্লাহ ইন কর্পোরেশনের প্রয়োজন 1 বছরের জন্য। উইদিন 1 year, 1 বছরের মধ্যে ইট উইল জেনারেট এনাফ ইউএস ডলার টু পে অফ দ্য লোন। হ্যাঁ, 1 বছরের মধ্যে এটা অনেক অর্থ হচ্ছে কি করবে, জেনারেট করবে, যা দিয়ে এই লোনটা শোধ করা যাবে। ইট ইজ কনসিডারিং 3 অপশনস, 3টা অপশন বিবেচনা করা হচ্ছে। অপশন 1-এ বলা হয়েছে বোরোয়িং ইউএস ডলার্স অ্যাট এন ইন্টারেস্ট রেট অফ 6%। ইউএস ডলার ঋণ করা হবে যেখানে সুদের হার 6%। 2 নম্বর অপশনে বলা হয়েছে বোরোয়িং জাপানিজ ইয়েন অ্যাট এন ইন্টারেস্ট রেট অফ 3%। জাপানিজ ইয়েন ঋণ করা হবে যেখানে সুদের হার 3%। অথবা অপশন 3-তে বলা হয়েছে বোরোয়িং কানাডিয়ান ডলার্স অ্যাট এন ইন্টারেস্ট রেট অফ 4%। কানাডিয়ান ডলার ঋণ করা হবে যেখানে সুদের হার 4%। Abdullah Incorporation expects that Japanese yen will appreciate by 1% over the next year. Abdullah Incorporation প্রত্যাশা করে যে জাপানিজ ইয়েন আগামী বছর 1% বাড়বে। হ্যাঁ, জাপানিজ ইয়েনের মান আগামী বছর 1% বাড়বে। অ্যান্ড দ্যাট কানাডিয়ান ডলার উইল অ্যাপ্রিসিয়েট বাই 3%, এবং কানাডিয়ান ডলারের মান 3% বাড়বে। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট ফর ইচ অফ দ্য 3 অপশনস? এই 3টে অপশনের এক্সপেক্টেড ফাইন্যান্সিং রেট বা ইআর কত সেটা বের করতে বলছে। অর্থাৎ অপশন 1 এর ইআর কত, অপশন 2 এর ইআর কত, অপশন 3 এর ইআর কত, সেই ইআর গুলা বের করতে বলছে। এরপর বলছে যে হুইচ অপশন অ্যাপিয়ার্স টু বি মোস্ট ফিজিয়েবল। বলছে কোন অপশনটা ভালো, হ্যাঁ সেটা তোমার কাছে জানতে চাইছে।
হোয়াই মাইট আবদুল্লাহ ইনকর্পোরেশন নট নেসেসারিলি চুজ দ্য অপশন রিফ্লেক্টিং দ্য লোয়ার ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট, মানে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট লোয়ার হওয়া সত্ত্বেও আবদুল্লাহ ইনকর্পোরেশন কেন একটা অপশন চুজ করতে বাধ্য নয়, হ্যাঁ, বা তাকে চুজ করতেই হবে, হ্যাঁ, এরকম কোনো ঘটনা নাই। হ্যাঁ, এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট লোয়ার হওয়া সত্ত্বেও হ্যাঁ কেন একটা অপশন চুজ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। হোয়াই মাইট আবদুল্লাহ ইনকর্পোরেশন নট নেসেসারিলি চুজ দ্য অপশন রিফ্লেক্টিং দ্য লোয়ার ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট, মানে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট লোয়ার হওয়া সত্ত্বেও কেন আবদুল্লাহ একটা অপশন চুজ করতে বাধ্য নয়, সেই বিষয়টা তোমার কাছে জানতে চাইছে। মানে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট কম হইলে ভালো, ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট কম হইলে ভালো, মানে বিষয়টা হচ্ছে কি, ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট বলতে আমরা আসলে কি বুঝি, যে আমরা ঋণ করছি, হ্যাঁ, ঋণ করলেই কিন্তু আমাদের কস্ট কত সেটি হচ্ছে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট। তো ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট বা ইআর কম হইলে ভালো, কিন্তু ইফেক্টিভ ইল্ড যদি চিন্তা করো সেই ক্ষেত্রে ইফেক্টিভ ইল্ড বেশি হইলে ভালো, কারণ ওইটা হচ্ছে তোমার কার্যকরী আয়। আর ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট কিন্তু আয় না, তুমি ঋণ করছো ফলে কত ব্যয় হচ্ছে, তোমার কস্ট কত হচ্ছে, সেটা হচ্ছে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট। দুইটার সূত্র একই, বাট কনসেপ্ট যে ভিন্ন, ওই জন্য মন্তব্য কিন্তু ভিন্ন হয়ে যায়। ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট এটা লোয়ার হইলে ভালো, আর ইফেক্টিভ ইল্ড যদি হইতো, ইফেক্টিভ ইল্ড সূত্র একই, ইফেক্টিভ ইল্ড যদি হইতো সেই ক্ষেত্রে যেটা বড় সেটা তোমার জন্য ভালো। কিন্তু এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ইফেক্টিভ ফাইন্যান্সিং রেটের কথা বলছে, আমি হচ্ছে তিনভাবে ঋণ করতে পারবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট যদি আমি তিনটা অপশনের বের করি, যার ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট কম, সেটার কস্ট কম, আমার জন্য ওইটাই ভালো। ঠিক আছে, এখন ভালো হওয়া সত্ত্বেও আমি কেন কোনো একটা অপশন চুজ করতে বাধ্য না সেই বিষয়ে মন্তব্য করতে বলছে। সো আসো আমরা সমাধানটা করি। আমরা প্রথমত লিখবো রিকোয়ারমেন্ট এ দিয়ে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট ইআর বের করব। মানে এখানে আমাদের দুইটা ঘটনা, যে তিনটা ঘটনা আছে টোটাল। আমাদের প্রথমত বের করতে বলছে এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট, এটা আমাদেরকে বের করতে বলছে, এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। তারপর বলছে যে কোন অপশনটা ভালো, এটা হচ্ছে সেকেন্ড রিকোয়ারমেন্ট। তারপরে বলছে যে হ্যাঁ আবদুল্লার জন্য হচ্ছে কোনো একটা অপশন চুজ করা কেন বাধ্যতামূলক নয়, ঠিক আছে, মানে সে বাধ্য না কোনো একটা অপশন চুজ করার জন্য, হ্যাঁ, বা তার প্রয়োজন, মানে নট নেসেসারিলি চুজ দ্য অপশন, মানে তাকে চুজ করতেই হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট লোয়ার হওয়া সত্ত্বেও তাকে একটা অপশন চুজ করতেই হবে এমন কোনো কথা না, বা সে কোনো একটা অপশন চুজ করতে বাধ্য না, কেন কেন না সেই বিষয়ে মন্তব্য করতে বলছে। তো আমাদের তিনটা রিকোয়ারমেন্ট, তো এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট এটাকে আমরা রিকোয়ারমেন্ট এ ধরলাম, তারপরে মোস্ট ফিজিবল অপশন কোনটা সেটা রিকোয়ারমেন্ট বি, আর হচ্ছে এই যে লাস্টে যে মন্তব্যটা করতে বলছে যে কোনো একটা অপশন চুজ করতে সে বাধ্য না, হ্যাঁ, সেই বিষয়টা মন্তব্য করবো, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট সি। তো আমরা রিকোয়ারমেন্ট এ দিয়ে লিখলাম যে ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট, হ্যাঁ, বা ইআর নির্ণয়। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই তিনটা অপশনের ইআর বের করব। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে অপশন ওয়ান। অপশন ওয়ানের গিভেনটা লিখে ফেলবো। এখানে বলা হয়েছে বোরিং ইউএস ডলার, ইউএস ডলার ঋণ করা হয়েছে অ্যাট এন ইন্টারেস্ট রেট 6%, যেখানে সুদের হার 6%। ইউএস ডলার যদি ঋণ করো তাহলে সুদের হারটাকে ধরতে হবে ফরেন ইন্টারেস্ট রেট। নর্মালি ইউএস এর ইন্টারেস্ট রেটকে আমরা হোম ইন্টারেস্ট রেট বলি, কিন্তু এইখানে আমরা ইউএস ডলার যেহেতু ঋণ করতেছি, হ্যাঁ, সেহেতু ইউএস ইন্টারেস্ট রেটটাকে আমরা ফরেন ইন্টারেস্ট রেট বিবেচনা করব। জাপানিজ ইয়েনের ক্ষেত্রে তো আমাদের ফরেন ইন্টারেস্ট রেট 3% দেওয়া আছে, কানাডিয়ান ডলারের ক্ষেত্রে ফরেন ইন্টারেস্ট রেট 4% দেওয়া আছে, এগুলো নিয়ে তো সমস্যা না। কিন্তু যখন তুমি ইউএস ডলার ঋণ করবা, এখন ইউএস ডলার ঋণ করার পর তুমি হচ্ছে ইআর যখন বের করবা, ইআর বের করার তো দুইটা এলিমেন্ট আছে, আইএফ এবং ইইএফ। এখন আইএফ কত হবে, আইএফ হবে যখন ইউএস ডলার ঋণ করবা তখন ইউএস এর যে ইন্টারেস্ট রেট ওইটাই আইএফ, ওইটাই ফরেন ইন্টারেস্ট রেট হিসেবে বিবেচনা করতে হবে, আদারওয়াইজ তো তুমি ইআর বের করতে পারবা না। ঠিক আছে, সো আমরা গিভেন দিয়ে লিখবো হচ্ছে ফরেন ইন্টারেস্ট রেট আইএফ এর মান হচ্ছে 6% অথবা 0.06। আর আরেকটা বিষয় মনে রাখবা, যখন তুমি ইউএস ডলার ঋণ করবা তখন ইইএফ এর মান শূন্য হবে। লিখবা এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি, ইইএফ এর মান হবে শূন্য। এরপর আমরা লিখবো যে ইআর কত, হ্যাঁ, লিখবো এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট ইআর সমান হোয়াট, উই নো দিয়ে আমরা ইআর এর সূত্র বসাই দিব, দেন মান বসাবো, আমাদের রেজাল্ট চলে আসবে 6%। এরপর অপশন টু এর জন্য, হ্যাঁ, অপশন টু এর জন্য আমরা দেখতে পাচ্ছি জাপানিজ ইয়েন ঋণ করব, যেখানে সুদের হার হচ্ছে 3%, এটা হচ্ছে ফরেন ইন্টারেস্ট রেট। তো আমরা অপশন টু এর ক্ষেত্রে
ফরেন ইন্টারেস্ট রেট আইএফ এর মান লিখবো 3% অথবা 0.03। হ্যাঁ, তারপর জাপানিজ ইয়েন এর মান বৃদ্ধি পাবে 1%, এটা হচ্ছে ইইএফ এর মান, এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি, ইইএফ এর মান 1% অথবা 0.01। আর বের করতে হবে এক্সপেক্টেড ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট, ইআর সমান হোয়াট। হ্যাঁ, উইনো দিয়ে আমরা ইআর এর সূত্র বসাবো, মান বসাইলে 4.03% আসবে রেজাল্ট। আর অপশন 3টা নিজেরা করবা, 7.12% আসবে রেজাল্ট। এখন আসো আমরা দেখি যে কমেন্ট করতে বলছে যে হুইচ অপশন অ্যাপিয়ার্স টু বি মোস্ট ফিজিবল, মানে কোন অপশনটা তোমার জন্য ভালো। তা আমরা রিকোয়ারমেন্ট বি দিয়ে লিখবো, দ্য জাপানিজ ইয়েন অপশন অ্যাপিয়ার্স টু বি মোস্ট ফিজিবল অপশন বিকজ ইট ইজ লেস কস্টলি। হ্যাঁ, জাপানিজ ইয়েন অপশনটাই হচ্ছে ভালো কারণ এটা লেস কস্টলি। তুমি দেখো যে 2 নাম্বারটা হচ্ছে জাপানিজ ইয়েনের অপশন, এটার এক্সপেক্টেড ফাইন্যান্সিং রেটটা সবচেয়ে কম। এক্সপেক্টেড ফাইন্যান্সিং রেটটা সবচেয়ে কম, যেহেতু ঋণ করছি। হ্যাঁ, তো এক্সপেক্টেড ফাইন্যান্সিং রেট যত কম তত হচ্ছে লেস কস্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বলবো অপশন 2টা আমাদের জন্য মোস্ট ফিজিবল অপশন। আর বলছে যে হোয়াই মাইট আবদুল্লাহ কর্পোরেশন নট নেসেসারিলি চুজ দ্য অপশন রিফ্লেক্টিং দ্য লোয়ার ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট। ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট লোয়ার হওয়া সত্ত্বেও হ্যাঁ কেন একটা অপশন চুজ করতে আবদুল্লাহ কর্পোরেশন বাধ্য নয়? সেক্ষেত্রে আমরা রিকোয়ারমেন্ট সিতে লিখবো ইয়েট, যাই হোক, দ্য এক্সচেঞ্জ রেট পার্সেন্টেজ চেঞ্জ ইজ আনসার্টেন। এক্সচেঞ্জ রেট পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে অনিশ্চিত, হুইচ মেক্স দ্য ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট আনসার্টেন। তো ইফেক্টিভ ফাইন্যান্সিং রেটটাও আনসার্টেন বা অনিশ্চিত। দাস আবদুল্লাহ কর্পোরেশন উইল নট নেসেসারিলি চুজ দিস অপশন। তার মানে আবদুল্লাহ কর্পোরেশনের এই অপশনটা যে চুজ করতেই হবে এমন কোনো কথা না, বা আবদুল্লাহ কর্পোরেশন এই অপশনটা চুজ করতে বাধ্য না। ঠিক আছে, কারণটা হিসেবে আমরা কি দেখাইছি যে এক্সচেঞ্জ রেট পার্সেন্টেজ চেঞ্জ ইজ আনসার্টেন। হ্যাঁ, এক্সচেঞ্জ রেট পার্সেন্টেজ চেঞ্জটা হচ্ছে অনিশ্চিত, হুইচ মেক্স দ্য ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট আনসার্টেন। অর্থাৎ আমরা যে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেটগুলো বের করেছি সেগুলো অনিশ্চিত, এই জন্য আবদুল্লাহ কর্পোরেশন এই অপশনটা চুজ করার জন্য বাধ্য না বা চুজ করতেই হবে এমন কোনো কথা না। এইভাবে আমরা মন্তব্যটা করে দিব। তো এই হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কমপ্লিট করবা, আমি আরেকটা অঙ্ক করাবো শীটের 6 নম্বর অঙ্ক। চলে যাচ্ছি শীটের 6 নম্বর অঙ্কে। আচ্ছা, 6 নম্বর অঙ্কে বলা হয়েছে অ্যাজুম দ্যাট, ধরে নাও, দ্য ইন্টারেস্ট রেট ইন নিউজিল্যান্ড ইজ 9%। নিউজিল্যান্ডের ইন্টারেস্ট রেট হচ্ছে 9%। এ ইউএস ফার্ম প্লান্স টু ব্রো নিউজিল্যান্ড ডলার্স। একটা ইউএস ফার্ম পরিকল্পনা করছে নিউজিল্যান্ড ডলার ক্রয় করবে অ্যান্ড কনভার্ট দ্যাম টু ইউএস ডলার, এবং ইউএস ডলারে কনভার্ট করবে, অ্যান্ড রিপে দ্য লোন ইন 1 ইয়ার, এবং 1 বছর পর এই লোনটা শোধ করে দিবে। হোয়াট উইল বি ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট ইফ নিউজিল্যান্ড ডলার ডেপ্রিসিয়েটস বাই 6%? যদি নিউজিল্যান্ড ডলার এর মান 6% কমে যায় তাহলে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট কত? ইফ দ্য নিউজিল্যান্ড ডলার অ্যাপ্রিসিয়েট বাই 3%, যদি নিউজিল্যান্ড ডলারের মান 3% বৃদ্ধি পায় তাহলে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট কত? মানে আমাকে দুইবার ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট বের করতে হবে। তো আমরা আগে ইফেক্টিভ ফাইন্যান্সিং রেটটা বের করে ফেলি। আমরা লিখবো যে ক্যালকুলেশন অফ ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট, ইআর, উইনো দিয়ে আমরা ইআর এর সূত্রটা বসাবো। আইএফ দিয়ে কি বোঝায়? আইএফ দিয়ে বোঝায় ফরেন ইন্টারেস্ট রেট। আর ইইএফ দিয়ে কি বোঝায়? ইইএফ দিয়ে বোঝায় এক্সপেক্টেড চেঞ্জ অফ ফরেন কারেন্সি। আচ্ছা, এখন আমরা হচ্ছে লিখবো যে নিউজিল্যান্ড ডলার যদি 6% হ্রাস পায়, হ্যাঁ, নিউজিল্যান্ড ডলারের মান যদি 6% হ্রাস পায়, রোমান 1 দিয়ে লিখবো ইফ দ্য নিউজিল্যান্ড ডলার ডেপ্রিসিয়েট বাই 6%। যদি নিউজিল্যান্ড ডলারের মান 6% হ্রাস পায়, দেন ইআর এর সূত্রের মধ্যে মান বসাই দিব, আমাদের রেজাল্ট আসবে 2.46%। ঠিক আছে, এখানে আইএফ কোনটা? আইএফ হচ্ছে নিউজিল্যান্ড ডলারের যে সুদের হার 9%। ঠিক আছে, এই যে আইএফ হচ্ছে 9% অথবা 0.09। আর নিউজিল্যান্ড ডলার ডেপ্রিসিয়েট হবে 6%, এটা হচ্ছে ইইএফ। ইইএফ হচ্ছে -6%। ঠিক আছে, -6% অথবা -0.06। তো আমরা আইএফ এর মান 0.09 বসাইলাম, আর ইইএফ এর মান প্লাসে মাইনাসে সরাসরি মাইনাস লিখে 0.06 বসাইলাম, দেন ক্যালকুলেশন করলাম, রেজাল্ট আসলো 2.46%। আর রোমান 2, এইখানে আমরা হচ্ছে নিউজিল্যান্ড ডলার যদি 3% অ্যাপ্রিসিয়েট হয়, লিখবো ইফ দ্য নিউজিল্যান্ড ডলার অ্যাপ্রিসিয়েট বাই 3%। যদি নিউজিল্যান্ড ডলারের মান 3% বৃদ্ধি পায় তাহলে ইআর বের করার সূত্র দিব, তারপর মান বসাবো, রেজাল্ট আসবে 12.27%। ঠিক আছে, আমরা দুইবার ইয়ার বের করছি। এখন বলছে অ্যাজিউম এ 50% চান্স অফ আইদার সিনারিও অকারিং, মানে 50% চান্স আছে, মানে এই যে দুইটা সিনারিও, একবার বলছে নিউজিল্যান্ড ডলার 6% হ্রাস পাবে, আবার বলছে নিউজিল্যান্ড ডলারের মান 3% বৃদ্ধি পাবে। তো এই দুইটা সিনারিওর চান্স আছে 50%, মানে 50% চান্স আছে নিউজিল্যান্ড ডলারের মান 6% হ্রাস পাবে, আবার 50% চান্স আছে নিউজিল্যান্ড ডলারের মান 3% বৃদ্ধি পাবে।
ঠিক আছে? এখন বলছে ডিটারমাইন এক্সপেক্টেড ভ্যালু অফ ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট। ইফেক্টিভ ফাইন্যান্সিং রেটের এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে বা গড় বের করতে বলছে। ঠিক আছে? তো আমরা এই যে এক্সপেক্টেড ফাইন্যান্সিং রেট দুইটা বের করছি। হ্যাঁ, যদি 50% চান্স থাকে তাহলে তাদের এক্সপেক্টেড ভ্যালু বা গড় ভ্যালু কত সেটা বের করতে বলছে। তার মানে এটার 50% নিব, এটার 50% নিব, যোগ করে দিলেই গড় ভ্যালু চলে আসবে। তো আমরা সূত্র দিয়ে করবো আর কি। লিখবো ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ভ্যালু অফ ইফেক্টিভ ফাইন্যান্সিং রেট, কমা দিয়ে লিখবো আরপি। উই নদী আমরা আরপি সূত্র বসাই দিব, ডাব্লিউ এ এক্স বারে প্লাস ডাব্লিউ বি এক্স বার বি। এখন হেয়ারে আমরা ডাব্লিউ এর মান 50% অথবা 0.50, ডাব্লিউ বি এর মান 50% অথবা 0.50 লিখবো। আর এখানে আমাদের ইয়ার ওয়ান হচ্ছে 2.46%। হ্যাঁ, সো আমরা লিখবো ইয়ার ওয়ান, এটা হচ্ছে এক্স বার এ, যার মান হচ্ছে 2.46% অথবা 0.0246, এই যে দশমিক মানটা নিলাম। আর ইয়ার টুকে আমরা এক্স বার বি বললাম, এক্স বার বি এর মান হচ্ছে 0.1227। দেন আমরা মান বসাই দিব, আমাদের রেজাল্ট চলে আসবে 7.37%। এই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। তো 6টা অঙ্কই আমি তোমাদের বুঝাই দিলাম। তোমরা হোমওয়ার্ক করবা হচ্ছে 1 থেকে 6, সূত্রগুলো মুখস্থ করবা, আর হোমওয়ার্ক করবা হচ্ছে 1 থেকে 6। আজকের মতো বিদায় নিচ্ছি, সব ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।